ভিটামিন মানেই ভালো, সাইড এফেক্ট নেই, সেটা কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়। ডাক্তারবাবু বি12 নর্মালি আছে 300, আমার 1200 হয়ে গেছে, কি হবে? ধরুন মারোয়ারি কমিউনিটি বা স্ট্রিক্টলি জৈন যারা ক্রনিক অ্যালকোহল খায়। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের শরীরে নানা সময় নানা রকম প্রবলেম হয়। কখনো ভীষণ ক্লান্ত লাগে, কখনো মনে হয় যে আমার ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে, কখনো মনে হয় আমার হাত পাটা ঝিনঝিন করছে, কখনো মনে হয় দুর্বল লাগছে, মনে হয় তাহলে কি আমি খুব অসুস্থ হয়ে গেছি? আচ্ছা, এটা কি সত্যি যে আপনি কোনো অসুখের দ্বারা আক্রান্ত, না আপনার শরীরে কোনো ভিটামিনের ঘাটতি হয়েছে? তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার শরীরে কোন ভিটামিনের ঘাটতি হয়েছে? কোন কোন লক্ষণ দেখলে আপনি নিশ্চিত হবেন যে হয়তো বা আপনার এই ভিটামিনের ঘাটতি হলেও হতে পারে? অবশ্যই সেটা একজন চিকিৎসকই বলতে পারেন সুনির্দিষ্টভাবে। তাই আজকে আমরা এই বিষয় নিয়ে একটু কথা বলবো এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন প্রখ্যাত চিকিৎসক ডক্টর নারায়ণ ব্যানার্জি। আমরা স্যারের কাছে জানবো যে কোন কোন লক্ষণ দেখলে আমাদের শরীর সংকেত দেয় যে হ্যাঁ, এবার বোধহয় ভিটামিনের ঘাটতি হয়েছে। কি বলবেন স্যার? আমরা যদি ভিটামিনকে ভাগ করি দুটো ভাগে, একটা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিন, মানে ভিটামিন বি কমপ্লেক্স, B1, B6, B9, এরকম বিভিন্ন আছে, B12, এগুলো এক রকমের ভিটামিন। আরেকটা হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে। দুটোর মধ্যে বেসিক পার্থক্য যে কি জানেন? ভিটামিন যেগুলো ওয়াটার সলিউবল ভিটামিন, আমি যদি বেশিও নিই আমার ক্ষতি হবে না, ওটা ইউরিনের সাথে বেরিয়ে যাবে, ইউরিনের রঙটা একটু হলদে হবে। কিন্তু প্রবলেম হচ্ছে যদি ফ্যাট সলিউবল ভিটামিন হয়, তাহলে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকর বেশি নেওয়া। এবার আমি আসি খুব কমন ভিটামিন ডেফিসিয়েন্সি। তাতে যে সবসময় দুর্বলতা লাগবে সেরকম নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দুর্বলতা বা হাত পা ঝিমঝিম ব্যাপারটা আসে। সেটা হচ্ছে একটা কমন ভিটামিন হচ্ছে ভিটামিন ডি। যদি আজকে অ্যাট র্যান্ডাম চেক করি, 80% অফ ইন্ডিয়ান ভিটামিন ডির ঘাটতিতে ভোগে। তার একটা কারণ কি? আমাদের দেশে প্রচুর সূর্যের আলো থাকলেও আমরা সবসময় বডি কাভার করে থাকি, বা সূর্যের আলোয় আমরা বেরোই না, বা বেরোলেও আমাদের গায়ের রং যা, তাতে আলট্রাভায়োলেট রে স্কিন ক্রস করে ভিটামিন ডি তৈরি করতে পারে না। সুতরাং এই ভিটামিন ডির একটা নন স্পেসিফিক সিমটম হয়। অনেকে বলে গায়ে গায়ে ব্যথা, আমি অনেককে ইঙে ব্যথা পিঙে ব্যথা বলি, মানে জাস্ট কোনো ব্যথা আমি কোনো দিকেই তাকে করতে পারছি না, ডেফিনেটলি টেস্ট করব অন্য কিছু আছে কি না, কিন্তু আমি না রুটিনলি ভিটামিন ডি দিয়ে দিই। বাচ্চা না হলে রুটিনলি আপনাদের ভিটামিন ডি, যেটা 60,000 ইউনিট, সপ্তাহে একবার 12টা ক্যাপসুল যদি কেউ খায়, তার হাইপার ভিটামিনোসিস ডি হবে না। একমাত্র বাচ্চাদের ক্ষেত্রে একটা ইনসিডেন্স আছে, যেখানে ভুল করে সপ্তাহে একটার বদলে রোজ খাওয়ানো হয়েছিল, সেই বাচ্চার প্রবলেম হয়েছিল। এখনো অবধি কিন্তু একটাই এক্সাম্পল। সুতরাং ভিটামিন ডি আমরা কিন্তু অনায়াসে প্রত্যেকে খেতে পারি, বছরে 3 মাস। চেক করতে গেলে 2000 টাকা খরচ হয়, আর ওষুধটার দাম 600 টাকা। আমার কাছে মোর প্র্যাকটিক্যাল, কেউ অনেকদিন ভিটামিন ডি খায়নি তাকে দিয়ে দেওয়া। একদম। আর যদি খায় এরকম পেশেন্ট যারা টিপিক্যালি ভেগান বা ভেজিটেরিয়ান, এই ভেজিটেরিয়ান আর ভেগানের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ভেগান হচ্ছে দুধও খায় না, প্রবলেমটা সেখানে। তাদের কিন্তু ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবেই, যেটা আগেকার দিনে আমাদের বলা হতো পার্নিশিয়াস অ্যানিমিয়া, অর্থাৎ শরীরে রক্তাল্পতা, প্রচণ্ড দুর্বল লাগে। আমরা যদি একটু যারা ভেজিটেবল খায়, শুধু ভেজিটেরিয়ান কমিউনিটি দেখি, ধরুন মারোয়ারি কমিউনিটি বা স্ট্রিক্টলি জৈন তারা
যেমন গার্লিক অবধি খায় না, তাদের যদি দেখি ভিটামিন B12 তাদের কম থাকে, তাদের অনেক সময় ওরাল ভিটামিন B12 ট্যাবলেট দিই। আর তাদের কিন্তু লাভ হয় বা B12 ইঞ্জেকশনও আমরা দিই যদি খুব কম থাকে, কারণ B12 একটা এসেনশিয়াল রক্ত তৈরির জন্য। এবার বাকি ভিটামিনগুলোর মধ্যে একটা হচ্ছে B1, আমি থায়ামিনের কথা আসি। যারা ক্রনিক অ্যালকোহল খায়, রেগুলার ধরুন একটা নিপ খেয়ে নিল, আসে আমার কাছে, অনেকে আবার বাংলাও খায়, বলে একটা বোতলে নাকি 400 ml থাকে, খেয়ে নেয়, সস্তা পড়ে বলে। তাদের কিন্তু থায়ামিন ডেফিসিয়েন্সি ভীষণ কমন, এবং তাদের আমরা আলাদা করে থায়ামিন ট্যাবলেট সাপ্লিমেন্ট করি। কিন্তু এই যে ট্যাবলেটগুলো বাজারে আছে না, যে সমস্ত ট্যাবলেট মিলিয়ে একটা মিক্সচার, সেগুলোতে প্রত্যেকটা ভিটামিন এত কম ডোজে থাকে, কোনো লাভ হয় না কিন্তু। আচ্ছা, মানে ধরুন, আমি কোনো নামই নিতে চাই না, ধরুন ভিটামিন B কমপ্লেক্স, একদম B কমপ্লেক্সের থায়ামিন ধরুন আমরা একজন অ্যালকোহলিক রোগীকে 300 মিলিগ্রাম দিতে চাই, আপনি যে কোনো B কমপ্লেক্স ট্যাবলেট দেখুন 10 মিলিগ্রাম থায়ামিন আছে, কাজের কাজ কিছু হবে না। সুতরাং এই ধরনের B কমপ্লেক্স ওষুধ খেয়ে শরীরটা চাঙা লাগছে, এটা অনেকটা প্লেসিবো এফেক্ট, যে একটা ওষুধ খেলাম, এবার সেটা যদি একটু দামি হয়, একটু বেশ চকচকে দেখতে হয়, তাহলে প্লেসিবো এফেক্টটা আরও ভালো হয়। কিন্তু আমরা ভিটামিন সাপ্লিমেন্ট করব যার যে ভিটামিনটা ডেফিসিয়েন্সি তার। যেমন যদি ধরুন এই অ্যাঙ্গুলার স্টোমাটাইটিস, অর্থাৎ জিভের এই ঠোঁটের দুদিকে ঘা হলো, এগুলো কিন্তু অনায়াসে একটু B6 যদি আমরা দিই কমে যায়। সুতরাং আরেকটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে প্রেগনেন্সিতে ফলিক অ্যাসিড ভীষণ কমে যায়, যেটা আমরা B9 বলি। সুতরাং আমরা সেই B9টা সাপ্লিমেন্ট করি 5 মিলিগ্রাম। সুতরাং অলওয়েজ জানবেন, সায়েন্টিফিক হচ্ছে আলাদা আলাদা করে ভিটামিন থেরাপিউটিক ডোজে দেওয়া, নট এটা নয় যে সব ভিটামিনগুলো খুব অল্প অল্প মাত্রায় মিশিয়ে তার সাথে একটু কপার, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ মিশিয়ে ট্যাবলেটটার দাম করে দিলাম 10 টাকা এবং লোকে মনের আনন্দে খেতে থাকলো। সেটা হচ্ছে প্লেসিবো এফেক্ট আর কোম্পানিদের প্রফিট বাড়ানোর জন্য, এছাড়া কিন্তু কিচ্ছু না। একেবারেই। স্যার, আপনি যেটা বললেন, মানে আমাদের তো এটা অনেকেরই ভুল ধারণা আছে যে শরীরটা দুর্বল লাগছে, দোকান থেকে একটু মাল্টিভিটামিন ট্যাবলেটস কিনে খাই, তাহলে বোধহয় শরীরটা একটু ফিট হয়ে যাবে। তাহলে এটা সত্যিকারেই সেভাবে, এটা প্লেসিবো এফেক্ট, মানে এটার কিচ্ছু না, কারণই নেই, মানে দরকারই নেই। না, প্লেসিবো এফেক্ট মানে প্লেসিবো এফেক্টটা তো একটা এফেক্ট হয় যে আপনাকে আমি একটা ওষুধ দিচ্ছি, রাত্রে শোয়ার সময় বলে দিলাম এটা ঘুমের ওষুধ, দেখবেন এমনিই আপনার ঘুম আসবে, মনের শান্তি। মনের শান্তি, মনের শান্তির জন্য আমাদের অনেক ওষুধ লিখতে হয়, মানে সেটা আমি চেষ্টা করি অ্যাভয়েড করার, কিন্তু বহু লোক লিখতে বাধ্য হয়, ওগুলো মনের শান্তির ওষুধ। কিন্তু আপনাকে এটা পরিষ্কার বুঝতে হবে কোন ভিটামিন কত ডোজে দিতে হবে, এবং সেটা যদি ওয়াটার সলিউবল ভিটামিন হয়, ভিটামিন B1, B6 বেশি দিলে কিচ্ছু হবে না। অনেকে আমার কাছে আসে, ডাক্তারবাবু B12 নর্মালি আছে 300, আমার 1200 হয়ে গেছে, কি হবে? কিচ্ছু হবে না, ইউরিন দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু ভিটামিন ডি যদি 100 পেরিয়ে যায়, তাহলে কিন্তু ব্রেন ইডিমা অবধি হতে পারে। আচ্ছা, সুতরাং ওই দুটো ক্যাটাগরি ভিটামিন বলে দিলাম, তার মধ্যে কেউ নিজের মতো করে যেন ভিটামিন ডি একটানা 12 সপ্তাহের বেশি না খায়। ভিটামিন কে যদি নেয় ইঞ্জেকশন হিসেবে, বড়জোর একটা কি দুটো। ভিটামিন এ যে ক্যাপসুল, ডাক্তারবাবু যা লিখবে তাই। আর ভিটামিন ই সম্পর্কেও বলে দিই, ভিটামিন ই যদি কেউ এক্সেসিভ খায়, আমাদের অনেক নামের ভিটামিন ই আছে, তাহলে কিন্তু হেমারেজিক টেন্ডেন্সি বেড়ে যায়। আচ্ছা, সুতরাং ভিটামিন মানেই ভালো, সাইড এফেক্ট নেই, সেটা কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনের ক্ষেত্রে একদমই প্রযোজ্য নয়।
একেবারে। স্যার, আপনি যদি আরেকবার এই ওয়াটার সলিউবল ভিটামিনের নামগুলো উল্লেখ করে দেন সেটা তাহলে খুব ভালো হয়। B12 সায়ানোকোবালামাইন, লোকেরা কি বুঝবে? B1 থায়ামিন, রিবোফ্লাভিন যেটা আপনার জীবের এই ঠোঁটের অ্যাঙ্গুলার স্টোমাটাইটিসে ভালো কাজ করে, ফলিক অ্যাসিড, নিয়াসিনামাইড, প্যান্টোথেনিক অ্যাসিড, এইগুলোর নাম বললে সবাই ঘাবড়ে যাবে, তারপর আর ডাক্তারের কাছে আসতেই চাইবে না। সেটা ঝামেলার না, না এত ঝামেলার নামগুলো বলার কি দরকার? ভিটামিন B1, B2, B6, B9, B12, ব্যাস এই কটা হলেই তো হয়ে গেল, আমাদের এই কটা এসেনশিয়াল। একদম। আর ওদিকে ADEK, ব্যাস এগুলো হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। ফ্যাট সলিউবল ভিটামিন, যেটা একটু সাবধানে খেতে হবে। এগুলো ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনোভাবেই খাওয়া উচিত নয়। আচ্ছা, আরেকটা হচ্ছে স্যার, এই যে ভিটামিন যে সাপ্লিমেন্ট যারা নেয়, আপনারা যাদের এই ঘাটতিগুলো থাকে তাদেরকেই তো এটা বলেন নেওয়ার জন্য। হ্যাঁ, যেমন কেউ যদি আসে ক্রনিক অ্যালকোহলিক, রোজ 180 ml করে অ্যালকোহল খাচ্ছে, কোনো দিকে তাকাই না, আমি কি তার থায়ামিন লেভেল দেখতে যাই নাকি? আমি থায়ামিন ট্যাবলেট দিয়ে দিই। আর কারোর যদি ভেজিটেরিয়ান কেউ থাকে বা ভেগান, কিচ্ছু না, আমি ভিটামিন B12 অ্যাড করে দিই। আর কার যদি মুখের ঘা হয়, রিবোফ্লাভিন ট্যাবলেট অ্যাড করে দিই। আগে রিবোফ্লাভিন আলাদা করে ট্যাবলেট পাওয়া যেত, এখন বাজারে দেখছি কয়েকটা দিন পাওয়া যাচ্ছে না। ভিটামিন সি খুব ইম্পর্টেন্ট। আগেকার দিনে যারা জাহাজে দীর্ঘদিন ধরে যেতেন, স্কারভি বলে একটা রোগ হতো, এখন সেটা হয় না। ভিটামিন সি আমরা সাপ্লিমেন্টেশন বা জাহাজের পদ্ধতিটা অনেক ভালো হয়েছে। ভিটামিন সিরও কিন্তু সাইড এফেক্ট আছে। আপনি ভিটামিন সি দেদার খেতে আরম্ভ করলেন যে ভিটামিন সি ইমিউনিটি বাড়ায়, একটা অসুবিধা, ভিটামিন সি বেশি নিলে আবার কিডনিতে পাথর হয়, ঝামেলার এক শেষ একেবারে। মানে আপনি ওই সাপ্লিমেন্টগুলো নিতে পারেন যেটাতে এত কম ডোজে ওষুধ আছে যে 10টা করে ট্যাবলেট খেলেও কিছু হবে না, সেগুলো খেতে পারেন। কিন্তু আলাদা আলাদা করে যদি ভিটামিন খেতে চান, ডাক্তারবাবুর পরামর্শ করে সেই ভিটামিনগুলো খাবেন, তবেই সেটা কার্যকর হবে। একেবারেই। স্যার, অনেকের হয় না ভীষণ নার্ভের সমস্যা হয়, বা হাত পা ঝিনঝিন করছে, দুর্বল লাগছে, কাঁপছে, তাদেরও কি কোনো ভিটামিনের ঘাটতি হতে পারে? আগে কারণটা দেখতে হবে। আচ্ছা। যেমন কাঁপার কারণ তো পার্কিনসনিজম থেকেও হয়। একদম। দুর্বল বা হাতে সেন্সেশন নেই, সে তো ডায়াবেটিক নিউরোপ্যাথি থেকে হয়। তাকে কি আমরা B1, B6, B12 দিয়ে ভালো করতে পারবো? ভালো করতে পারবো না। কারোর হয়তো দুর্বল লাগছে, এমন হচ্ছে সে হয়তো বেজায় নাক ডাকে, সকালবেলা তার ব্রেনে অক্সিজেন কম যায় বলে সে সারাক্ষণ ঘুমোতে থাকে। সুতরাং কারণটা দেখে তার ট্রিট করাটা ভালো। আননেসেসারি ভিটামিন দিয়ে তার কোনো কিছু হবে না। কিন্তু বহু লোক আমার কাছে ডিম্যান্ড করে, এটা কিন্তু আমি আবার বলছি মারোয়ারি কমিউনিটির মধ্যে ভীষণ কমন, डॉक्टर साहब एक सुइयाँ दे दीजिए ভিটামিন কা। তা সেক্ষেত্রে আমি যেটা করি, যেহেতু তাদের ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকতে পারে, সপ্তাহে একটা করে 10 সপ্তাহ 10টা ইঞ্জেকশন নিক, তাতে যদি একটু বেশি ভিটামিন B12 হয় কিচ্ছু হবে না, কিন্তু আর কোনো দিকে যায় না। ডাক্তারবাবু, নার্ভের সমস্যার পাশাপাশি অনেকের ঘুমের সমস্যা হয়, অনেকের বিভিন্ন হতাশা হয় বা ডিপ্রেশন হয়, এগুলোর সঙ্গে কি ভিটামিনের কোনো যোগসূত্র রয়েছে? এগুলোর মধ্যে যে যোগসূত্রটা রয়েছে সেটা খুব ইম্পর্ট্যান্ট কিছু না, তার সে অনেক বেশি যোগসূত্র। আজকাল নার্ভের প্রবলেমগুলো হচ্ছে আমাদের অতি উচ্চাসা বা তাৎক্ষণিকভাবে আমাদের অনেক কিছু পেয়ে যাওয়ার নেশা। কিছু একটা পেতে গেলে যে খাটতে হয়, সেই খাটা না খেটে আমি বড় হতে চাই, সেই নেশাটা থেকে দূর হতে হবে। আর র্যাট রেস থেকে বাদ দিতে হবে নিজেকে, নিজের টার্গেটটা নিজেকেই ঠিক করতে হবে। তবেই আমার মনে হয় মেন্টালি যদি কেউ হেলদি থাকে না, তাকে ফিজিক্যালি আনহেলদি করা খুব ডিফিকাল্ট। একেবারেই। সব শেষে যেটা বলবো যে খাবার দাবার, আমরা তো জানি অনেক খাবারের মধ্যেই ভালো ভিটামিনের পরিমাণ থাকে, তো একটু যদি আপনি খাবার দাবারের কথাটা আরেকবার বলে দেন, যাতে মোটামুটিভাবে সব ভিটামিনগুলোই কভার হয়ে যাবে। সবুজ শাকসবজি, গাজর,
বিনস, ফল ভিটামিন সির অফুরন্ত ভাণ্ডার। শুনুন, টাটকা ফল, সবুজ শাকসবজি এইগুলো, প্লাস ধরুন দুধ, ডিম, এগুলোতে প্রত্যেকটা ভিটামিনও থাকে, মিনারেলসও থাকে। আর আপনি যদি দেখেন না, ইচ অ্যান্ড এভরি শাক খুব ভালো রকম ভিটামিনের আধার। সুতরাং আমার মনে হয় আমাদের এই প্রসেসড ফুড থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো। আমরা সেই আগের বাঙালি খাবারে চলে যাই না, একটু শুক্তো থাকবে, একটু শাক ভাজা থাকবে, ভাত থাকবে, ডাল থাকবে, তরকারি থাকবে, একটা মাছ থাকবে, তার সাথে একটু দই থাকুক। সুষম খাবার সেটাই, তাই খাওয়া যায় অন্তত আমাদের এখানে। অনেক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা ভীষণ গুরুত্বপূর্ণ একটা আলোচনা শুনলাম। এটা একদম সত্যি যে অনেক দর্শক বন্ধু মনে করে থাকেন যে আমার শরীরে কোনো সমস্যা হচ্ছে, আমি বাইরে থেকে একটু ভিটামিন নিয়ে নিই, তাহলে আমি হয়তো একটু শরীরে জোর পাবো, মানসিক স্বস্তি পাবো। না, এটা কিন্তু আজকের এই আলোচনা শোনার পর মনে হয় আপনারা প্রত্যেকেই বুঝে গেছেন যে এইভাবে কিন্তু ভিটামিন যখন তখন যত্রতত্র নেওয়া যায় না। যদি আপনার শরীরে ভিটামিনের কোনো সমস্যা থাকে, সেটা একমাত্র ডাক্তারবাবুই ঠিক করে দেবেন কোন ভিটামিনটা কতটা পরিমাণ প্রয়োজন। অতিরিক্ত ভিটামিন আপনি নিলে আপনার কিন্তু ভয়ঙ্কর বিপদে আপনি পড়তে পারেন। তাই আজ থেকে কিন্তু এই কথাটা নিজে জানবেন এবং সকলকে জানাবেন। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।